তুই মরতে পারিস না? বসে বসে আমার অন্ন ধ্বংস করছিস। এত বড় মেয়ে হয়েছিস, মানুষের বাড়িতে কাজ করলেও তো একটু সংসারের কিছুটা সুরাহা হয়। তা না, সারাদিন খালি ধিঙ্গিপানা করে বেড়াবি। একখিলি পান মুখে দিয়ে এই কথাগুলি বলল মেনকা। আর যাকে বলল সে হচ্ছে ওর সৎ মেয়ে রানী। রানীর বাবা বলরাম বলে, আহা মেনকা, মেয়েটা বড় হচ্ছে এখন, অত কেন বকাবকি করো? মেনকা বলল, ঘোষবাড়িতে গিয়ে তাদের ছোট বউয়ের বাচ্চাটাকে দেখাশোনা করলে তো ওনারা খেতে দেয় ওকে। তোমার মেয়ে তাও করবে না, শুধু আমার ঘাড়ে বসে খাবে। এবার রানীর দিকে মুখ ফিরিয়ে মেনকা বলল, এই যে মহারানী, ঘরের কত কাজ আছে, কাজগুলো কি আমি করব না তোর মরা মা এসে করবে? রানী বলল, আমি করে দিচ্ছি মা। মেনকা মুখ বাঁকিয়ে চলে গেল। রানী মনে মনে বলে, আমি তো তোমার সব কাজ করে দিই, সব কথা শুনি, তবে কেন তুমি আমাকে একটু ভালোবাসতে পারো না মা? মায়েরা কি এইরকমই হয়? মা, তুমি থাকলেও কি এই রকমই করতে আমার সাথে? রানী একে একে ঘরের সব কাজ করে, তবুও মেনকার যেন তাতেও মন ভরে না। রানীকে দিয়ে রান্নাও করায় সে। রানী রান্না করে মা মেনকা আর বাবাকে খেতে ডাকে। মেনকা আর বলরাম খেতে বসে। রানী ভাত বেড়ে দিচ্ছে। মেনকা বলল, তোর ভাইয়ের জন্য ভাত আর দুটুকরো মাছ বাটিতে বেড়ে রাখ। রানী গামলায় তাকিয়ে দেখে দুটুকরো মাছই অবশিষ্ট পড়ে আছে। রানী ভয়ে ভয়ে বলল, মা, মাছ তো 2 পিসই আছে, ভাইয়ের জন্য দুটোই রাখবো? মেনকা বলল, হ্যাঁ রাখবি। বলরাম বলল, মেয়েটা তাহলে কি দিয়ে খাবে? উল্টু তো একটার বেশি মাছ খেতে পারে না, দুটো দিলে নষ্ট করে। মেনকা স্বামীর কথা শুনে তারস্বরে বলে, ছেলের খাওয়া দেখলে তোমার গা জ্বলে, তাই না? তোমার মেয়ে একদিন মাছ না খেলে মরে যাবে না। বলরাম বলল, মেয়েটা তো মাছ খেতেই পারে না, আমরা কি প্রতিদিন মাছ খেতে পারি? যেদিন হয় তাও মেয়েটার মুখে ওঠে না। বলি বলরাম তার পাত থেকে মাছ তুলে দিয়ে বলে, তুই এটা দিয়ে খা মা। রানী বলে, না বাবা, নোটে শাক ভাজা আছে, তাই দিয়েই হয়ে যাবে আমার, তুমি খাও। মেনকা বলল, খাবি না কেন? বাপ ভাইয়ের খাওয়া তো তুই দেখতে পারিস না, নে এখন খা, মরণের খাওয়া খেয়ে নে, পারলে বাপ ভাইয়েরও খেয়ে ফেল, আমার সংসারটাও খা। মাকে খেয়ে তো তোর খিদে মেটে নাই, এখন আমাদের খাওয়ার পালা, আমাদের খাইলেই তো তোর পেট ভরব। রানী আর বসে থাকতে পারল না, ছুটে বেরিয়ে গেল। গ্রামের মন্দিরে মায়ের মূর্তি করা হচ্ছে, মা আসছে, চারিদিকে তার আগমনের গন্ধ। রানী সোজা গিয়ে ঋষিকেশ দাদুর বুকে পড়ে কাঁদতে লাগলো। ঋষিকেশ মিত্র এই গ্রামেই থাকেন, তার বাড়িতেই দুর্গাপুজো হয়, বিরাট বাড়ি। তার 3 ছেলে 2 মেয়ে, নাতি নাতনি নাত বউ, সবাই শহরে থাকে। পুজো ছাড়া তাদের দেখা পাওয়া যায় না। ঋষিকেশবাবু রানীকে খুবই স্নেহ করেন। মা মরা মেয়ে সুলক্ষণা, দেখতেও একেবারে মা দুর্গা। ঋষিকেশবাবু বললেন, কেন কাঁদছিস পাগলি মেয়ে? রানী বলল, দাদু, সব মায়েরাই কি এইরকম হয়? মেয়ের মনের কষ্ট কি তারা বোঝে না? ঋষিকেশবাবু বুঝেছেন রানী কেন এই কথা বলছে। ঋষিকেশবাবুরও কষ্ট হয় মেয়েটার জন্য। রানী বলল, আমি মাকে মা বলে ডাকলে সে বকে, আমার যে মা বলে ডাকতে খুব ভালো লাগে দাদু, সবাই মাকে মা বলে ডাকে, আমি কাকে মা বলে ডাকবো দাদু? ঋষিকেশবাবু রানীর হাত ধরে নিয়ে গেলেন ঠাকুর দালানে। তারপর মায়ের মূর্তি দেখিয়ে বললেন, ওই যে দেখছিস সামনে দুর্গা মায়ের মূর্তি, উনিই তো সবার মা, মা জগৎ জননী, আমাদের মা। তুই বললি না সব মা তোর মায়ের মতো নাকি? না রে, তোর মায়ের মতো সব মা না, এই মা তো আমাদের সবার মা। সন্তানকে আগলে রাখতে এই মা সব সময় আমাদের পাশে থাকে, আমরা যাতে ভালো থাকি সেই জন্য এই মা দুষ্ট মানুষকে শাস্তি দিয়ে আমাদের রক্ষা করতে আসে। আমাদের ভালোর জন্য মা সব দুষ্টদের দমন করে। এই মায়ের কাছে তুই সব বলতে পাবি, তোকে কেউ এই মাকে মা বলে ডাকলে বকবে না। যত মন খুলে মাকে ডাকবি তত মা তোর আপন হবে। রানী বলল, এই মা আমাকে খেতে দেবে? ঋষিকেশবাবু বললেন, দেবে দেবে, তুই ভক্তি করে ডাক, মা তোর খাবারের ঠিক ব্যবস্থা করে দেবেন, তুই যাতে ভালো থাকবি তারও ব্যবস্থা করবেন। এই মা যে শুধু ভক্তি চায়। রানী মায়ের মুখের দিকে তাকায়, কি সুন্দর মুখ, দেখলেই মনটা ভরে যায়। রানীর মনটা ব্যাকুল হয়ে যায় মা বলে ডাকার জন্য। রানী ডাকে, মা।
আমি তোমার মেয়ে, তুমি শুনতে পাও আমার কথা? তুমি কি আমাকে একটু আদর করবে? আমার যে মায়ের কোলে ঘুমানোর খুব ইচ্ছে, তোমার পা একটু ঠাঁই দেবে মা? ঋষিকেশবাবু রানীর আকুল ভরা ডাক শুনে মনে মনে মাকে বললেন, মা, মেয়েটার মনের আশা পূরণ করিস, মেয়েটাকে বুকে টেনে নিস। রানী সব কাজ করে রাতে শুতে যাওয়ার আগে মাকে স্মরণ করে শুয়ে শুয়ে মায়ের মুখ মনে করে ঘুমিয়ে পড়ল। রানী দেখল এক অপূর্ব সুন্দর নারী ওর দিকে এগিয়ে আসছে। দেখতে কি মায়াবী, দেখেই মন প্রাণ জুড়িয়ে যায়। সে এসে রানীর মাথার কাছে বসে বলল, এই তো আমি মা, তোর ভয় কিসের? বলে রানীর কপালে চুমু দিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমি সব সময় তোর পাশে আছি। আমাকে তুই দেখতে না পারলেও অনুভব করতে পারবি। তুই আমাকে মন ভরে ডাকবি, তোর আর কিছু ভাবতে হবে না, তোর ভাবনা আমার। বলে রানীকে অনেক আদর করে মিলিয়ে গেল। রানীর ঘুম ভেঙে গেল, দেখল ভোর হয়েছে। রানী যখনই সময় পায় মায়ের কাছে এসে মাকে প্রাণ ভরে দেখে আর গল্প করে। এখন আর তার সৎ মায়ের কথায় খারাপ লাগে না। জগতের সবার মা যখন ওর সহায়, তখন আর কি ওর ভয় আছে? দেখতে দেখতে পুজো চলে আসে। ঋষিকেশবাবুর বাড়ি ভরে যায় ছেলে, বৌমা, নাতি, নাতনি, নাতবউ, নাত জামাই নিয়ে। পুজোর সব কাজে রানী সাহায্য করে। রানীরও ভালো লাগে মায়ের পুজোর কাজ করতে। ঋষিকেশবাবুর বাড়ির সবার পছন্দ হয় রানীকে। পুজো মিটে গেলে ঋষিকেশবাবুর স্ত্রী বৌমারা ঠিক করে তারা রানীকে তাদের বাড়ির ছোট নাতি তন্ময়ের বউ করে ঘরে নিয়ে আসবে। বলরাম মেনকার কোনো কথাই শোনেনি। সব কিছু ঋষিকেশবাবু করেছেন। মেনকা আর কিছু করতে পারল না। মেনকা ভাবে, এখন এই সংসার নিজেকেই টানতে হবে, আর ওই পোড়ামুখী রাজরানী হয়ে থাকবে। রানীর খাওয়া পড়ার সব ব্যবস্থা করে দিলেন মা। 1 বছর পরে আবার মায়ের আগমনের সুর ভেসে আসে। পুজোর 1 মাস আগে রানী কলকাতা থেকে গ্রামের বাড়িতে চলে আসে। এখন এই বাড়ির ও ছোট নাত বউ। রানী নিজের হাতে মায়ের সব কাজ করে। মা যে ওর সবসময় পাশে থাকেন, রানী সেটা অনুভব করে। রানীর সৎমাকেও ফেলে দিতে পারেনি। রানীর সৎমাও নিজের ভুল বুঝেছেন। রানী মায়ের পুজো ভক্তি ভরে করল। পুজোর শেষে রানী বলল, মা, তুমি এইভাবেই আমার পাশে থেকো, বছর বছর যেন তোমার পুজো করতে পারি। দশমীতে তুমি ভাসান গেলেও আমাদের সবার মনে তোমার ভাসান হয় না। তুমি সব সময় আমাদের মনে বিরাজ করো। রানী জোরে বলে উঠল, জয় মা দুর্গা। সবাই রানীর সাথে বলল, জয় মা দুর্গা, আবার এসো মা। গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে।